কি হয়েছে মামুনি? মামার কাছ থেকে আদর নেবে না? কুয়াশা গাল ফুলিয়ে বলল। তুমি পচা, আলি তোমার সাথে। ফারিস ভ্রুকুচকে বলল, কেন কেন? তুমি মামিকে মেরেছ কেন? মামি ব্যথা পাইছে। ফারিস যেন আকাশ থেকে পড়ল। কি বলে এই পাকনি বুড়ি? সে কখন মারল প্রাপ্তিকে? ফারিসের প্রশ্নাত্মক দৃষ্টিতে প্রাপ্তির দিকে তাকাতেই প্রাপ্তি চোখ নামিয়ে মাথা বড় করে ঘোমটা টানল। ছোট বাচ্চার সামনে কি থেকে কি বলে ফেলেছিল কথাটা ভাবতে মোনালিসা চোরা চোখে প্রাপ্তিকে আর তার ভাইকে দেখল। মোনালিসা অল্প স্বল্প হাসিও পাচ্ছে। সে এখানে আর বসতে পারছে না, তাই একটা বাহানা খুঁজে বলল, ওহো, আমার তো মনেই নাই। মা ডেকেছিল আমায়, আমি গেলাম। সবাইকে টাটা, বাই বাই। মোনালিসাকে চোরের মতো পালাতে দেখে ফারিসের কপালে ভাঁজ পড়ল। মোনালিসা চলে যেতেই প্রাপ্তিও উঠে চলে যেতে নিচ্ছিল। তখনই ফারিস পেছন থেকে প্রাপ্তির ওড়নার আঁচল টেনে ধরে। নিচে যাবো, ছাড়ো। কুয়াশা আছে কিন্তু এখানে। ফারিসের এক টানে প্রাপ্তিকে নিজের কাছে টেনে এনে শক্ত করে প্রাপ্তির কোমর জড়িয়ে ধরে বলল, তোকে আমি মেরেছি কখন? কুয়াশাকে মিথ্যে বলেছিস কেন? আমি কিছু বলিনি। তাহলে ও বললো যে? কুয়াশা তোতা পাখির মতো এতক্ষণ দুজনের কথা শুনছিল। এবার সে তার ছোট্ট আঙ্গুল দিয়ে প্রাপ্তির ঠোঁটের কাটা জায়গাটা ছুঁয়ে বলল, আমার দেখো ব্যথা দিচ্ছে। ফারিস কুয়াশার কথায় প্রাপ্তির ঠোঁটের দিকে তাকাতেই ঘটনা বুঝতে তার সময় লাগলো না। ফারিসের ঠোঁটে এখন শয়তানি হাসি। ফারিস মাথা চুলকে বলল, মামা, এটা ব্যথা না, তোমার মামিকে আদর দিয়েছি, বুঝেছ? শেষ কথাটা ফারিস প্রাপ্তির চোখের দিকে তাকিয়ে বলে চোখ টিপ দিল। প্রাপ্তি লজ্জায় মিঙে গেল। প্রাপ্তি নিজেকে সামলে কুয়াশাকে বলল, তোমার মামা আমাকে মারেনি মা। আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। মামির কোলে আসো এখন, আমি তোমার চকলেট বের করে দিচ্ছি। কুয়াশা কি যেন বুঝলো কে জানে, তবে সে আর একটা কথাও না বলে প্রাপ্তির দিকে হাত বাড়িয়ে দিল। প্রাপ্তি কুয়াশাকে কোলে নিয়ে দোলনায় বসলো। ফারিস নিজেও তাদের পিছু পিছু গিয়ে ঠাস করে দোলনায় বসে পড়ল। প্রাপ্তি চকলেটের কাগজ ছিঁড়ে দিতেই কুয়াশা তা হাতে নিয়ে খেতে লাগলো। ফারিস প্রাপ্তির গা ঘেঁষে বসে আছে। কুয়াশা আড়ালে প্রাপ্তিকে চেপে ধরে প্রাপ্তির গালে টপাটপ চুমু বসিয়ে দিচ্ছে। প্রাপ্তি মুখখানা ভার করে আছে, উঠে যেতে চাইলেও পারছে না। ফারিসের এক হাত পেছন থেকে শক্ত করে প্রাপ্তির কোমর জড়িয়ে ধরে রেখেছে। প্রাপ্তি জড়তায় নুয়ে যাচ্ছে, অথচ ফারিসের কোনো হেলদোলি নেই। কুয়াশার চকলেট খেতে খেতে পাকনি বুড়ির মতো কথার ফোয়ারা ঝরাচ্ছে মুখ দিয়ে। ফারিস মনোযোগ দিয়ে তা শুনছে আর মুখে হুঁ হাঁ বলে উত্তর করছে, সাথে আবার প্রাপ্তির সাথে দুষ্টুমিও করে যাচ্ছে। প্রাপ্তি কেবল চুপ করে আছে। প্রাপ্তির কোল থেকে নেমে গেল কুয়াশা, তার হাতে চকলেট ধরা। সেটা খেতে খেতেই একটা ফুল গাছের দিকে এগিয়ে গেল সে। ছোট্ট ছোট্ট হাতে 3টা ফুল ছিঁড়ে এনে প্রাপ্তির কোলের উপর রাখলো। ছোট্ট কুয়াশার মুখে তখন বিশ্বজয়ের হাসি। প্রাপ্তি বাচ্চাটার খুশি দেখে নিজেও হাসলো। প্রাপ্তির কোলের উপর থেকে একটা ফুল নিয়ে কুয়াশা কানে সাইডে গুজে দিতেই কুয়াশা হেসে লুটুপুটি খেয়ে 2 হাতে হাততালি দিল। প্রাপ্তি বাচ্চা মেয়ের খুশিতে হাসলো। কুয়াশাকে কাছে টেনে কুয়াশার গালে চুমু দিল। ফারিস দুজনকে এতক্ষণ দেখছিল 2 চোখ ভরে। ফারিসের ঠোঁটেও মৃদু হাসি। এবার ফারিস প্রাপ্তির কোলের উপর থেকে একটা ফুল নিয়ে সেটা সে প্রাপ্তির কানে গুজে দিল। ফারিসের দিকে প্রাপ্তি এক পলক দেখে আবার চোখ নামিয়ে নিল। কুয়াশা খুশি হলো বেশ। সে আবার হাততালি দিল, তোতা পাখির মতো বলল, মামির কানে ফুল, আমার কানে ফুল, কি মজা। ফারিস হেসে কুয়াশাকে টেনে এনে নিজের কোলে বসিয়ে দিল। কুয়াশা ফিচেল হেসে বলল, মামা। বলো। কুয়াশা প্রাপ্তির দিকে তাকিয়ে তাকে দেখিয়ে বলল, মামি সুন্দর লাগে। সুন্দর তো লাগবেই মা, তোমার মামি আমার বউ যে, তাই সুন্দর লাগে। দেখতে হবে না বউটা কার? কুয়াশা ফারিসের কথায় কি বুঝলো কে জানে। সে শব্দ করে হেসে ফারিসের গলা জড়িয়ে ধরল, একদম আদুরে বাচ্চা যেন। প্রাপ্তি ফারিসের কথায় লজ্জা পেয়ে চুপচাপ বসে আছে। আর চোখে কুয়াশার ফারিসের খুনসুটি দেখছে। কুয়াশা এবার প্রাপ্তির কোলের উপর রেখে দেয়া একটা ফুল হাতে তুলে নিল। সে ফারিস আর প্রাপ্তির মতো দক্ষ হাতে কয়েকবার চেষ্টা করলো তা ফারিসের কানে গুঁজতে, কিন্তু ফুলটা বারবার পড়ে যাচ্ছে। কুয়াশা ফারিসের কোল থেকে নেমে ছাদের ফ্লোরের উপর থেকে এক হাতে আবার ফুলটা কুড়ালো। এবার সে ফুলটা প্রাপ্তির দিকে এগিয়ে দিয়ে বলল, মামাকে পরিয়ে দাও, মামারও সুন্দর লাগবে।
আশার কথায় প্রাপ্তি হাতে ফুল নিয়ে চোখে জড়তা নিয়ে একবার ফারিসের দিকে তাকালো। ফারিস চোখ কুঁচকে আগে থেকেই প্রাপ্তির দিকে তাকিয়েছিল। ফারিস ঠোঁট বাঁকিয়ে হাসলো, নিজের মাথাটা একটু নুইয়ে দিয়ে বলল, দে পড়িয়ে দে। কি বললো আমার ভাগ্নি, শুনিসনি? প্রাপ্তির ঠোঁটের কোণে আবার হাসি দেখা গেল। প্রাপ্তি ডান হাত বাড়িয়ে ফারিসের কানের সাইডে সুন্দর করে ফুল গুজে হাসলো। ফারিস সেই হাসি তৃপ্তি সহকারে গিলল। কুয়াশা হাততালি দিয়ে উঠে বলল, মামা সুন্দর, আমরা সবাই সুন্দর, আমরা ভুল বলেছি। প্রাপ্তি ফারিস দুজনেই কুয়াশার কথায় হেসে ফেলল। ফারিস উঠে দাঁড়িয়ে কুয়াশাকে কোলে নিয়ে বলল, চলো মামা, এখন আমরা নিচে যাই। কুয়াশাকে কোলে নিয়ে ফারিস সিঁড়িতে পা রাখতেই প্রাপ্তিও খাবারের প্যাকেটগুলো নিয়ে তাদের সাথে পা মেলালো। ফারিস একটু আগে আবার হসপিটালে এসেছে ইফতির কল পেয়ে। শিশিরের জ্ঞান ফিরেছে অনেক আগেই। জ্ঞান ফেরার পর থেকেই উল্টাপাল্টা বকছে, কাউকে কাছে ঘেঁষতেও দিচ্ছে না, বারবার মুখে এক কথাই বলছিল, ও আমাকে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, আমার কুয়াশার কি হবে, কে ওকে দেখে রাখবে। এসব আজে বাজে কথা বলতে বলতে মাথার চুল টানছিল সমানে। ইফতি নার্সকে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে শিশিরকে, বিধায় এখন শান্ত হয়ে ঘুমোচ্ছে। ফারিস আর ইফতি ভাবুক হয়ে বসলো। একজন স্টাফ এসে দুজনকে কফি দিয়ে গিয়েছে। ফারিস আর ইফতি তাতে চুমুক দিয়ে কিছু আলাপচারিতাতে বসলো। শিশির বরাবরই হেলথ নিয়ে বেশ কনসিয়াস। বাইরের খাবার তার পছন্দ নয়। আজকে তাড়াহুড়ো করে হসপিটালে পৌঁছতে টিফিনের সাথে নিতে ভুলে গিয়েছিল, বিধায় দুপুরে লাঞ্চ টাইমে নিজের বাসায় গিয়েছিল খাবার খেতে। শিশির বাসায় যাওয়ার পর দেখলো ফিলিপ আজ বাসায় নেই। শিশির ভাবলো হয়তো অফিসের কাজে গিয়েছে। শিশির বিছানা ঠিক করতে গিয়ে একটা চাবির গোছা পেল। চাবির গোছাটা হাতে নিয়ে শিশির নেড়েচেড়ে দেখলো এটা তাদের আলমারির চাবি তো নয়। তখনই কিছু একটা মাথায় আসতেই শিশির মনে পড়ল এটা হয়তো সেই গোপন কক্ষের চাবি হতে পারে। বিষয়টা মাথায় আসতেই শিশির অজানা রহস্য উদ্ঘাটনের চোখ জোড়া চিকচিক করে উঠল। শিশির চাবি হাতে নিয়ে সেই রুমের সামনে গিয়ে দাঁড়ালো। বুকে সাহস সঞ্চয় করে চাবি দিয়ে লক খুলে প্রবেশ করলো সেই রুমে। আজও রুমটা তার কাছে বেশ স্বাভাবিকই ঠেকল। রুমটায় অসংখ্য বই সমাহার, অ্যান্টিক জিনিসপত্রে ভরপুর। এক পাশের দেয়াল জুড়ে ফিলিপের বিশাল ছবি, ঠিক যেমনটা কয়েক বছর আগে দেখেছিল একদিন শিশির। তবে তার মাথায় আসে না এমন একটি রুমে এত সিক্রেট করে রাখার কী কারণ থাকতে পারে। কই, এখানে তো তার তেমন কিছুই নজরে পড়ছে না। নাকি এসবের আড়ালে সত্যি কিছু লুকিয়ে আছে? শিশিরের মস্তিষ্ক সচেতন হলো, সে আজ সব কিছু খুঁটিয়ে দেখবে। শিশির বুক সেলফ থেকে কয়েকটা বই নামিয়ে একটু ঘেটে ঘুটে দেখে, আগের মতো করে সাজিয়ে রাখলো। কিছুই পায়নি বিশেষ। তার মনে হচ্ছে সে শুধুই সন্দেহ করছে। এইদিকে টিফিনের টাইম ওভার হয়ে যাচ্ছে। শিশির মাথা থেকে সব ঝেড়ে ঝুড়ে চলে যেতে নিচ্ছিল, তখনই ফিলিপের বিশাল ছবিটার দিকে তার চোখ আটকে যায়। শিশির মুখে হাসি টেনে ফিলিপের ছবিটার কাছে গিয়ে দাঁড়ায়। ছবিতে ফিলিপকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে। শিশির ছবিটায় হাত বুলাতে বুলাতে নিজের হাতটা ছবিটার ফিলিপের হাতের উপর স্থির করলো। ছবিতে ফিলিপের হাতে থাকা আঙ্গুলের আংটিটা একদম বাস্তবিক মনে হলো। শিশির মনের ভুল ভেবে আংটিটায় এক আঙ্গুল চাপ প্রয়োগ করতেই রূপকথার গল্পের মতো ফিলিপের বিশাল দেয়ালে ছবিটা এক সাইড হয়ে গিয়ে ভেতরে প্রবেশ করার রাস্তা তৈরি করে দিল। শিশিরের গায়ে কাঁটা দিয়ে উঠল যেন। মনটা কুচিন্তায় ভরে উঠেছে তার। অজানা কিছু সম্মুখীন হতে হবে না তো? সব ভেবে কাঁপা কাঁপা পা বাড়ায় সেই নতুন দ্বার প্রান্তে। শিশির কয়েক কদম হেঁটে ভেতরে প্রবেশ করতেই বিশাল রুমটা দেখে আটকে উঠল সে। চারপাশে ভালো করে নজর বোলাতেই তার দৃষ্টি আটকে যায় বিশাল কক্ষের শেষ প্রান্তে এক কোণায়। তার মনে হলো কাচের দুটো বিশাল বক্সের ভেতর দুটো নারী মূর্তি রাখা আছে। শিশির উৎসুক হয়ে সেদিকে পা বাড়ালো। শিশির আস্তে ধীরে এসে বিশাল কাচের বক্সের ভেতরে রাখা নারী মূর্তিগুলোর দিকে তাকাতেই ভয়ে চিৎকার করে দু কদম পিছিয়ে গেল শিশির, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এসব সে কি দেখল? কিভাবে সম্ভব? কেননা কাচের বক্সের ভিতরে কোনো নারী মূর্তি নয়, বরং রাখা আছে দুটো মৃত নারী দেহের মমি। নারী মমিগুলো মুখগুলো দেখতে একদম বিভৎস। শিশিরের গায়ে লোম অজানা এক ভয়ে দাঁড়িয়ে পড়েছে।
চোখে মুখে এক আতঙ্ক। শিশিরের মাথাটা ঘুরে উঠল, যেন বমি পেল তার। তবে বমি হলো না। শিশির মাথা চেপে ধরে মমি দুটো থেকে একটু দূরে ধপ করে ফ্লোরে বসে পড়ল। তার অজান্তে কতগুলো বছর এসব লুকিয়ে রাখা হয়েছিল, সব মিলিয়ে শিশির যেন গোলক ধাঁধায় আটকে পড়েছে। মিনিট 5 পর শিশির নিজেকে শান্ত করে। ধীরে সুস্থে উঠে হেলে দুলে মমি দুটো সামনে গিয়ে আবার থামল। একটা মমির কাচের গায়ে লেখা জেদি মেলো, নাম মুবাশিরা রেহমান, ফার্স্ট ওয়াইফ অফ ফিলিপ চৌধুরী। দ্বিতীয়টার গায়ে লেখা মিথ্যাবাদী নারী, নাম দৃষ্টি আঞ্জুমান, সেকেন্ড ওয়াইফ অফ ফিলিপ চৌধুরী। লেখাগুলো পড়া শেষ করতেই শিশিরের জ্ঞানশূন্য মস্তিষ্ক ধপ করে আবার ফ্লোরে লুটিয়ে পড়ল। এসব কি দেখছে সে? তার আগেও ফিলিপের 2 জন স্ত্রী ছিল, আর সে কিনা ফিলিপের জীবনে তৃতীয় কেউ হয়ে এসেছে। শিশিরের পুরো পৃথিবী যেন চক্রাকারে ঘুরছে। মনে হচ্ছে সে সাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। শিশিরের মনে এখন সবচেয়ে বেশি সেই ভয়টাই হচ্ছে, যা হলো এই 2 জন নারী যদি ফিলিপের স্ত্রী হয়ে থাকে, তবে এদের এভাবে মমি বানিয়েই বা কেন সাজিয়ে রাখবে? নাকি ফিলিপ এদের এই হালের জন্য দায়ী? শিশির পাগলের মতো ছুটোছুটি করে একটা আলমারির ভেতর থেকে কিছু ডকুমেন্ট আর 2টো সিডি খুঁজে পেল, যেগুলো বুকে জড়িয়ে পাগলের মতো নিজের বেডরুমে ছুটে গেল। প্রথম ফাইলটা হাতে নিয়ে দেখলো ফিলিপের মেন্টাল হেলথ সম্পর্কিত কিছু বিষয় ইনফরমেশন আছে এতে। ফিলিপ 8-10টা মানুষের মতো স্বাভাবিক নয়। ফিলিপ প্যারাফিলিক ডিসঅর্ডারে আক্রান্ত। এটা এমন এক ধরনের মানসিক অবস্থা যেখানে একজন মানুষ যৌন আগ্রহ বা উত্তেজনা স্বাভাবিকের বাইরে গিয়ে অস্বাভাবিক বা ক্ষতিকর দিকে চলে যায়। সহজভাবে বললে, যখন কেউ এমন কিছুতে যৌন আকর্ষণ অনুভব করে যা সাধারণ বা নিরাপদ না, অথচ এমন আচরণ করে যা নিজের বা অন্যের ক্ষতি করতে পারে, তখন সেটাকে প্যারাফিলিক ডিসঅর্ডারের আওতায় ধরা হয়। নেক্রোফিলিয়া, স্যাডিজম বিষয়গুলো প্যারাফিলিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে, যা পৃথিবীর অন্যতম জঘন্যতম পাপাচার। ফিলিপের রোগের ধারণাটাও এই নেক্রোফিলিয়া বা স্যাডিজম ভিত্তিক, যাকে নিকৃষ্ট এক ডিসঅর্ডার বা প্রবণতা বলা যায়, যার মৃত মানুষের দেহের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। তাদের এই প্রবণতাকে নেক্রোফিলিয়া বলা হয়। এটা একটি বিরল কিন্তু গুরুতর মানসিক বিকৃতি বা প্যারাফিলিক ডিসঅর্ডার হিসেবে ধরা হয়। তেমনি অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার প্রবণতাকে স্যাডিজম বলে। যারা অন্যকে শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করে আনন্দ বা তৃপ্তি পায়, তাদের ক্ষেত্রে স্যাডিজম বা সেক্সুয়াল স্যাডিজম ডিসঅর্ডার বা প্রবণতা থাকে। ফিলিপ একই সাথে স্যাডিজম এবং নেক্রোফিলিয়া আক্রান্ত একজন বিকৃত মস্তিষ্কের মানুষরূপী এক নরপিশাচ। সব কিছু জানার পর শিশিরের চোখে যেন সরিষা ফুল দেখছে। বুকের ভেতরটা যেন দুমড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশিরের হাতে ফাইলটা একপাশে রেখে একটা সিডি নিজের ল্যাপটপে ঢুকিয়ে চালু করলো। মনে মনে বারবার বলছিল সব কিছু যেন মিথ্যে হয়ে যায়, কিন্তু পরিস্থিতি যেন আজ অন্য কিছুই বলতে চাইছে তাকে। ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ অল্প আলোয় একটা অন্ধকার কুঠির দেখা যাচ্ছে। সেখান থেকে একটা নারী কণ্ঠের করুণ কান্নার আওয়াজ ভেসে আসছে। সামান্য হলদে আলোয় পরিবেশটা কেমন যেন মৃত্যুপুরী রূপ ধারণ করে আছে। তখনই হকি স্টিক হাতে হুডি পরিহিত একটা লোক প্রবেশ করলো। লোকটার পেছনের দিকটা শিশিরের বেশ পরিচিত লাগলো। শিশির যাকে ভাবছে সে যেন না হয়, সেই প্রার্থনা করে শিশির তীর্থের কাকের মতো। তবে শিশিরের সব আশায় জল ঢেলে দিয়ে হুডি পরা নরপিশাচটি এক হাতে নিজের মাথার উপর থেকে হুডির টুপি নামিয়ে দিতেই স্ক্রিনে হলদে মৃদু আলোয় লোকটার মুখ জ্বলজ্বল করে উঠল। শিশিরের বুকটা আবারও চূড়ান্ত ভাঙন টের পেল যেন। লোকটাকে চিনতে তার কোনো রকম ভুল হবার কথা নয়। ফিলিপ চৌধুরীর এই রূপ যেন শিশিরের শরীরে আগুন ধরিয়ে দিল। ফিলিপের প্রথম স্ত্রী মুবাশিরাকে লোকটা পাগলের মতো হকি দিয়ে পিটিয়ে পিটিয়ে জ্ঞানহারা করে ফেলল। তারপর জীবন্ত অবস্থায় কাচের বাক্সে ঢুকিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করল। তারপর মুবাশিরার শরীরটা কোনো রূপ দাফন বা কাফনের ব্যবস্থা না করেই মমি বানিয়ে রাখে বছরের পর বছর ধরে। শিশিরের 2 চোখ এতক্ষণে পাথরে পরিণত হয়েছে। অধিক শোকে মানুষ কাঁদে, কিন্তু অতি শোকে মানুষের পাথরের পরিণত করে দেয়। এই ভিডিও শেষ হতেই আবার আরেকটা ভিডিও শুরু হলো। ভিডিওটি আরও 2 বছর পরে, তবে একই সিডির 2টা ফাইলে আলাদা করে রাখা।
এই ভিডিওটা ফিলিপের দ্বিতীয় স্ত্রী দৃষ্টি আঞ্জুমানের নৃশংস হত্যার ভিডিও। ফিলিপ দৃষ্টিকে ফাঁসে মৃত্যু দেওয়ার পর মুবাশিরার মতো দৃষ্টিকেও কাচের বক্সের ভিতর মমি হিসেবে সংরক্ষণ করে রাখল। এর 1-2 বছর পর শিশিরকে বিয়ে করেছিল ফিলিপ। 4 বছর হতে চলল তাদের বিয়ের। শিশির 4 বছর এক পশুর সাথে সংসার করছে, কথাটা ভাবতেই নিজের উপর ঘেন্না হলো, সাথে ফিলিপের প্রতি বিতৃষ্ণা। নিজের মেয়ে আর নিজের জীবনের কথা ভেবে শিশির বেশ ভয় হতে লাগলো, কারণ ফিলিপ চৌধুরী একজন সাইকোপ্যাথ। এই লোক যে কোনো কিছু করে বসতে পারে। শিশির সিডি দুটোর ভিডিও কপি করে নিজের ল্যাপটপে সেভ করে রাখলো। তারপর ফিলিপের মেন্টাল ফাইলের তথ্যটি নিজের ফোনে ছবি তুলে রাখলো। এরপর হাতের ফাইল আর সিডিগুলো গুপ্তর ঘরে ঢুকিয়ে জায়গা মতো রেখে চাবি দিয়ে ডোর লক করে দিল, কারণ ফিলিপের কোনো রকম সন্দেহ হলেই শিশিরের মৃত্যু নিশ্চিত। তা ভেবে বুকের ভেতরে সাহস সঞ্চয় করে সব কাজ করল। তারপর শিশির গোপন কক্ষের চাবি একটা ছাপ নিয়ে নিল সাবানের উপরে, যাতে পরে ডুপ্লিকেট একটা চাবি বানাতে পারে সে। শিশির চাবির গোছাটা আলগোছে আবার বিছানার কর্নারে রেখে নিজের ল্যাপটপটা নিয়ে কোনো রকমে দ্রুত পায়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। আর কোনো দিকে না তাকিয়ে হসপিটালে পৌঁছেই ফারিসের অফিসের কেবিনে চলে এসেছিল কাঁদতে কাঁদতে। শিশিরকে কাঁদতে কাঁদতে আসতে দেখেই ইফতি নিজেও এসেছিল শিশিরের পিছু পিছু। শিশিরের জ্ঞান ফিরেছিল কিছুক্ষণ আগে, এখন সে একটু স্বাভাবিক। ফারিস আর ইফতির ভরসা পেয়ে কী ঘটনা ঘটেছিল শিশির তার সবই জানালো ফারিস আর ইফতিকে। ফারিস গম্ভীর বদনে সব কিছু শুনল। শিশির নিজের ল্যাপটপ অন করে ভিডিও অন করতেই সেখানে ফিলিপের নির্মমতার চিত্র ভেসে উঠল। দুজন স্ত্রীকে কি নিষ্ঠুরভাবে মেরেছিল তা দেখা গেল। আরেকটি ভিডিও আছে যেটা শিশির নিজেও দেখেনি, এখন সেটা প্লে করা হলো। এই ভিডিওতে দেখা যাচ্ছে ফিলিপ একটা মৃতদেহের সাথে সঙ্গমে লিপ্ত হচ্ছে। ফারিস আর ইফতি চোখ বুজে অন্যদিকে তাকালো। এসব কি চোখে দেখা যায়? শিশিরটা এসব দেখে আবার জ্ঞান হারালো। এত শখ সে আর সহ্য করতে পারছে না, স্বাভাবিক নেই সে আর। ফারিসের চল শক্ত হলো। ফিলিপের বিকৃতি মস্তিষ্কের কাজকর্ম এত জঘন্য। ইফতির বমি পাচ্ছে যেন। সে দ্রুত ওয়াশরুমে চলে নিজেকে সামলে নিল, আবার শিশিরের সামনে এসে বসলো। ফারিস আর ইফতি ল্যাপটপে আরও কিছু দেখতে পেল। একটা জীবিত মেয়ের বয়স 18-19 হবে হয়তো। মেয়েটাকে স্ট্রেচারেও শুইয়ে শক্ত করে বেঁধে রেখেছে ফিলিপ। তারপর ইঞ্জেকশন পুশ করে দিল মেয়েটির শরীরে। মেয়েটা গলাকাটা মুরগির মতো ছটফট করে সেখানেই প্রাণ ত্যাগ করল। ফিলিপ পৈচাসিক হাসি দিয়ে মৃত নারীদেহের কাছে এগিয়ে গেল। মৃত নারীদেহের কোনো রকম ক্ষতি ছাড়াই দেহ থেকে প্রাণ আলাদা করল। তারপর নিকৃষ্ট কীটের মতো ঝাঁপিয়ে পড়ল মেয়েটার মৃত শরীরের উপর। ফারিস আর ইফতি একে অপরের দিকে তাকালো। ল্যাপটপ অফ করে ফারিস তা নিজের সাথেই নিল, সাথে সেই সাবানটা যেখানে শিশির সাবানের উপর চাবির ছাপ এনেছিল। এখন এটার নকল বানাতে হবে দ্রুত। তবে শিশিরের সাথে কথাবার্তায় বোঝা গেল এই ওয়াশরুমের সব গুপ্তকক্ষ এখনও দেখেনি। ফারিস ধারণা এই রুমে আরও গুপ্তকক্ষের দরজা আছে। সেই রাতে ফারিস ইফতি শিশিরকে রেখে আর বাসায় ফিরল না। ফারিসের তীক্ষ্ণ মস্তিষ্ক কিছু যেন মেলানোর চেষ্টা করছে। শহরে একের পর এক মেয়েদেহ লোপাট, তার উপর শহরের বিভিন্ন হসপিটালের মর্গ থেকে কম বয়সী মেয়েদের লাশ চুরি, সবই যেন এক সুতোয় গাঁথা। ফিলিপের চাচা শহরের বিভিন্ন হসপিটালের চিফ মেডিকেল অফিসার এর দায়িত্ব পালন করছে। বিষয়টা খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখাও যাবে যে ফিলিপের সাইকো মানসিকতার কথা হয়তো তিনি জানেন। হসপিটালে হয়তো মর্গ থেকে মৃত নারী দেহ তিনিই পাঠায়, এমনটা হতে পারে ফারিসের ধারণা। তবে তীক্ষ্ণ মস্তিষ্ক তাকে এই জানান দিচ্ছে, তবে এসবের কোনো প্রমাণ তার কাছে নেই, তাই সরাসরি এ ব্যাপারে নিশ্চিত হতে পারছে না। তবে সন্দেহের তীর ফিলিপের চাচার দিকেও আছে তার। ফারিস ইফতিকে শিশিরের কাছে রেখে এক জায়গায় বের হলো, একটা কফি শপে। প্রেয়ান আগে থেকেই ফারিসের জন্য ওয়েট করছিল। ফারিস বলেছিল বেশ গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি। ফারিসের কল পেয়ে সে থানা থেকে ডিরেক্ট এখানেই এসেছিল। ফারিস যেতেই প্রেয়ান উঠে দাঁড়ালো। দুজন হ্যান্ডশেক করে আবার চেয়ার টেনে বসলো। প্রেয়ান ফারিসের শক্ত গম্ভীর মুখশ্রীতে চেয়ে বলল, এনিথিং রং ডুড? প্রেয়ানের কথায় ফারিস মুখ তুলে তাকালো। তারপর ফিলিপের সম্পর্কে সব খুলে বলল। ল্যাপটপের সাথে ভিডিওগুলো দেখালো।
সব কিছু দেখে তার 5টা মানুষের মতো প্রেয়ানের মুখের রঙও বদলে গেল। ফারিস মানা করলো এখনই কোনো পদক্ষেপ না নিতে, এদের ক্ষমতার দাপট অনেক। হয়তো 8-7 বেঁধে না নামলে উল্টো শিশিরের অবস্থা ফিলিপ খারাপ করে দিবে। হতে পারে ফিলিপের ফ্যামিলির লোকজনও জড়িয়ে আছে এসবের পেছনে। তাই তো এত বছর ধরে এত অপরাধ করেও পার পেয়ে গিয়েছে ফিলিপ। ফারিসের সন্দেহ ফিলিপের চাচার দিকে। ফারিস প্রেয়ানকে সজাগ থাকতে বলল, খুব শীঘ্রই একটা কিছু ঘটবে। ফারিস আগে থেকেই আন্দাজ করতে পারল, কারণ এই সাইকো টাইপের লোকগুলোর ভরসা নেই। তার উপর ফিলিপ একটা নরপিচাস, তার বউ বাচ্চার প্রতিও কোনো মায়া নেই। শিশির সব জেনে গিয়েছে, কথাটা বুঝতে পারলে হয়তো প্রথমে তাকেই হত্যা করবে। তাই যা করার সব ভেবে চিনতে আস্তে ধীরে প্ল্যান মাফিক এগোতে হবে। তবে ফারিসের ধারণা শিশির যে ফিলিপের আসল রূপ সম্পর্কে জেনে গিয়েছে তা খুব দ্রুতই হয়তো জেনে যাবে ফিলিপ সন্ধেবেলা বাসায় ফিরে শিশির আর মেয়ে কুয়াশাকে দেখতে না পেয়ে বেশ অবাক হলো। বেডরুমে ঢুকে বালিশের নিচ থেকে চাবির গোছাটা নিল। ভুলবশত চাবি ফেলে গিয়েছিল আজ। ফিলিপ তীক্ষ্ণ বুদ্ধির খেলাড়ি, সে দ্রুত গোপন কক্ষে ঢুকে সব ঠিকঠাক আছে কিনা তা চেক করতে গেল। তার কাছে সব কিছু ঠিকই লাগলো। শিশিরকে ফোন করলো কয়েকবার, কিন্তু রিসিভ হলো না। তার যে শিশির আর কুয়াশার জন্য চিন্তা হচ্ছে এমনটা কিন্তু নয়। শিশির পাছে কিছু জেনে না ফেলে এসব ভেবেই সে চিন্তিত। ফিলিপ শিশিরকে কল না পেয়ে সোজা হসপিটালে এসেছে। হসপিটালে এসে জানতে পারল শিশির অসুস্থ। ফিলিপ শিশিরের কেবিনে আসলো। ইফতি বাইরে গিয়েছিল শিশিরের জন্য খাবার আনতে। ফারিস আগেই বেরিয়েছিল প্রেয়ানের সাথে কথা বলতে। শিশির ঘুমিয়েছিল। ফিলিপের ডাকে ধরফরিয়ে উঠল। ঘুম থেকে উঠেই শিশির চারপাশে কুয়াশাকে খুঁজতে লাগলো। শিশিরের চোখে মুখে হারিয়ে ফেলার ভয় আর আতঙ্ক। ফিলিপ বিষয়টা চোখ ছোট ছোট করে দেখে গেল। মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল ফিলিপের। ভারী আওয়াজে ডাক দিল, শিশির। ফিলিপের কণ্ঠস্বর কানে আসতেই শিশির ভয়ে ভয়ে ফিলিপের দিকে তাকালো। ফিলিপ তাকে হসপিটালে দেখতে এসেছে বুঝতে পারল। তবে ফিলিপ তো এমন নয় যে তার মায়ায় পড়ে হসপিটাল অবধি দেখতে চলে আসবে। শিশিরের সন্দেহ হচ্ছে ফিলিপ কিছু জেনে ফেলল না তো। কথাটা মাথায় আসতেই শিশির ফিলিপের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ঢোক গিলল। ফিলিপ শান্ত চোখে সবটা শিকারীর ন্যায় পরখ করল। পরিস্থিতি সামলে শিশির নিজেকে শক্ত করে বলল, তো তুমি এখানে? হ্যাঁ, আসতে পারি না নাকি? শিশির মিথ্যে হাসার চেষ্টা করে বলল। হ্যাঁ, আসতেই পারো। ফিলিপ শিশিরের ঠোঁটে মিথ্যে হাসি দেখে নিজেও হাসল, তবে আর কিছু বলল না। 2 মিনিট শিশিরকে পরখ করে বলল, শুনলাম অসুস্থ হয়ে পড়েছিলে। হ্যাঁ, প্রেশার ফল করেছিল। কুয়াশা কোথায় আছে? আমি অসুস্থ হয়ে হসপিটালে বেডে পড়ে থাকায় ফারিস নিজেই আমাকে বাসা থেকে কুয়াশাকে আনতে গিয়েছিল। তারপর কুয়াশাকে ওদের বাসায় নিয়ে গিয়েছে দেখাশোনার জন্য। ফিলিপ ফ্লোরের দিকে তাকিয়ে বলল, গুড, ভালো হয়ে বাসায় চলে এসো। নাকি আমার সাথে যাবে এখন? ফিলিপের শেষের কথায় শিশির সাথে সাথে একটু জোরে বলে ফেলল, না না, যাব না আমি। ফিলিপ ভ্রু কুঁচকে বলল, যাবে না মানে? মানে শরীর এখনও ঠিক হয়নি তো, তাই ভাবছি সুস্থ হয়ে ফিরি। ফিলিপ ঠোঁটের কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে মনে মনে বলল। ছলনাময়ী। তারপর শিশিরের দিকে তাকিয়ে বিদ্রুপ মাখা হাসি দিয়ে বলল, অ্যাজ ইউ উইশ। কথাটা বলেই ফিলিপ গটগট পায়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। ফিলিপ বাসায় এসে পাগলের মতো গোপন কক্ষে সিসিটিভি ফুটেজ চেক করলো। সে যা আন্দাজ করেছিল তাই হলো। শিশির সব জেনে গিয়েছে। তবে গোপনে কক্ষের ভেতরে ফিলিপের ছবি আংটিতে প্রেস করার পর যে বিশাল কক্ষের দরজা পাওয়া যায়, সেটা ফিলিপের আসল গোপন আস্তানা না। তবে আরও একটি গোপন আস্তানা আছে, যার প্রবেশপথ এই ঘরের মধ্যেই। তবে শিশির সেই অবধি পৌঁছতে পারেনি। ফিলিপ এই কক্ষে মেয়েদের তুলে নিয়ে এসে মেরে ফেলে, তারপর ভোগ করে, তারপর মৃতদেহ চাপাটির সাহায্যে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ায়। মাঝে মাঝে বস্তাবন্দি করে নদীতেও ফেলে দিয়ে আসে। এতেই সে পৈশাচিক আনন্দ পায়। এই গোপন কক্ষে প্রবেশ করার জন্য বাইরে দিয়েও প্রবেশ পথ আছে, যেটার প্রবেশদ্বার বাগানের দিক দিয়ে। সেটা দিয়েই লাশ আর মেয়েদের আনা হতো। এই শিশির এত সব আন্দাজ করতে পারেনি। ফিলিপ সিসিটিভির ফুটেজ দেখে রাগে গজগজ করতে করতে অস্বাভাবিক হয়ে পড়ল। তার চোখে মুখে হিংস্রতার ছায়া নেমে আসলো।
অতিরিক্ত রাগে নিজের চুল টানতে টানতে পাগলের মতো চিল্লাতে লাগলো। সেলফ থেকে 2 বোতল মদ নিয়ে ঢকঢক করে গিলতে লাগলো। তবুও যেন আস্থার নেশা হচ্ছে না। একটা সিরিঞ্জে কি একটা রাসায়নিক দ্রব্য ভরে শরীরে পুশ করলো, তারপরে হেলে দুলে উঠে ঠাস করে সোফায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। তখনই দরজার কলিং বেল বাজতেই ফিলিপ চোখ খুলল। সে ভেবেছে শিশির এসেছে। শিশির এলে শিশিরকে এখনই জমের দুয়ারে পাঠাবে ভেবেছে। ফিলিপের ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। ফিলিপ স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে দরজা খুলে দেখল শিশিরের ছোট বোন মিনু এসেছে। মিনুকে দেখেই ফিলিপের মেজাজ বিগড়ে গেল, তবে প্রকাশ করলো না। মিনু সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আপা আছে? ফিলিপ চমকালো। শিশির অসুস্থ এটা কি ওদের বাড়ির লোকজন জানে না? ফারিস তো ওদের বাড়ি গিয়েছিল, তবে জানায়নি কেন? শিশির ফারিসকে সব বলে দেয়নি তো? তারা তার বিরুদ্ধে কোনো প্ল্যান সাজায়নি তো? মিনু পাশের বাসায় একটা বাচ্চাকে পড়িয়ে যাওয়ার সময় ভেবেছিল বোন আর ভাগ্নিকে দেখে যাবে, তাই আশা। ফিলিপের মস্তিষ্ক আবার বিগড়ে গেল। তবু শিকারকে ধরতে সে ওস্তাদ, তাই নিজেকে শান্ত রেখে মিনুকে বলল। মিনু মুখে হাসি ফুটিয়ে ড্রয়িং রুমে পৌঁছতেই ফিলিপ একটা সিরিজ বসিয়ে দিল মিনুর ঘাড়ে। মিনু কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেল ফ্লোরে। ফিলিপ সেই দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল, যেন শিশিরকে বশ করার অস্ত্র সে পেয়ে গিয়েছে। মিনু সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত প্রাইভেট পড়ায় ক্লাস 9-এর একটা মেয়েকে। ভালোই বেতন, তাই সময় করে পড়িয়ে যায়। বাসায় ফিরতে রোজ তার সন্ধে 7:30 বাজে। এখন ঘড়ির কাঁটায় রাত 10টা বেজেছে। রাবেয়া মেয়ে বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পড়েছে। ছোট মেয়ে মাঝে মাঝেই বড় মেয়ের বাসা হয়ে ফেরে, সেখানে যায়নি তো আবার। গেলে তো একটা ফোন করে জানাবে নাকি? মিনুর ফোনটাও অফ বলছে, তাকে পাওয়া যাচ্ছে না। দেশের পরিস্থিতি ভালো না, সমানে জোয়ান মেয়ে মানুষ লাপাত্তা হয়ে যাচ্ছে। রাবেয়া বোকাশোকা মানুষ, নিজের মেয়ের চিন্তায় আর টিকতে পারছে না। প্রেশার বাড়িয়ে ফেলেছেন তিনি। হৃদম মায়ের অবস্থা দেখে বড় বোনকে কল করলো। 2-1টা রিং হতেই কেটে যাচ্ছে। পরে 3য়বার শিশির ফোনটা রিসিভ করলো। শিশির নিজেকে স্বাভাবিক রেখে কথা বলা শুরু করলো, তবে হ্যালো বলার আগেই বিপরীত পাশ থেকে হৃদমের চিন্তিত কণ্ঠস্বর শুনতে পেল। বড় আপা, মিনু আপা তোমাদের বাসায় গিয়েছে? রাত 10টা বাজে, এখনও বাসায় ফেরেনি। শিশির ছোট ভাইয়ের কথায় কি উত্তর দিবে ভেবে পেল না। তার কানে এখনও হৃদমের কথা শেষ কথাটা বাজতে লাগলো, মিনু বাসায় ফেরেনি। মেয়েটা গেল কোথায়? শিশিরের নিজের পাগল পাগল লাগছে। নিজেকে শান্ত করে বলল, রিদম, তুই মাকে দেখে রাখিস, আমি দেখছি মিনু কোথায়। হৃদম বোনের এই কথাতেই যেন সব বুঝে গেল। শিশির জানে মিনু প্রাইভেট পড়িয়ে প্রায়ই তার বাসায় যায়। আজও যায়নি তো? সে তো আর জানে না আমি বাসায় নেই, যেতেও পারে। ফিলিপ ধূর্ত লোক, কিছু জেনে ফেলে যদি শিশিরের উপর বদলা নিতে মিনুকে কিছু করে বসে, তখন কি হবে? শিশির ফারিসকে কল করে পুরো ঘটনা জানায়। ফারিস মিনুর ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করে দেখেছে ফিলিপের বাসায়, মানে মিনু শিশিরের কাছে গিয়েছিল। এরপর তার লোকেশন দেখাচ্ছে না। ফারিস প্রেয়ানকে জানালো বিষয়টা, নিজেও বেরিয়ে গেল ফিলিপের বাসার দিকে। শিশিরের ফোনে একটা ভিডিও পাঠিয়েছে ফিলিপ, যেখানে মিনুকে একটা স্ট্রেচারের উপর শুইয়ে রাখা হয়েছে, তার হাত পা বাঁধা অবস্থায়, মুখে সাদা রুমালে বাঁধা, যাতে চিৎকার করতে না পারে। মিনু পাগলের মতো ছটফট করছে ছোটার জন্য, তবে এক চুলও ছোটার পথ করতে পারছে না। মিনুর চোখে মুখে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। ফিলিপ ভিডিওর সাথে হুমকি দিয়ে ভয়েস মেসেজ পাঠিয়েছে, নিজের বোনকে বাঁচাতে চাইলে যা প্রমাণ হাতিয়েছিস সব নিয়ে আমার কাছে আয়। সাবধান, কাউকে কিছু জানানোর চেষ্টা করলে তো তোর বোনের হাল সেই সব মেয়েদের মতোই হবে, মাথায় রাখিস। ফিলিপের পাঠানো ভিডিও আর হুমকিতে শিশির পাগলের মতো দৌড় শুরু করলো। কি করবে কিছু বুঝতে পারলো না। কাউকে কিছু না বলেই খালি পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যেতে লাগলো। ইফতি শিশিরকে এভাবে পাগলের মতো ছুটতে দেখে নিজেও দৌড়ে গিয়ে শিশিরকে বাধা দিল। শিশির কাঁদতে কাঁদতে আকুতি করলো, আমাকে ছেড়ে দে, আমায় যেতে দে, নয়তো। আর কিছু বলতে পারলো না শিশির, কান্নায় ভেঙে পড়ল। ইফতিকে ফারিস পাঠিয়েছিল শিশিরের কাছে। ফারিসের ধারণা সত্যি হলো, মিনুকে আটকে শিশিরকে ব্ল্যাকমেইল করেছে ফিলিপ, যাতে নিজের কাছে নিতে পারে শিশিরকে। অথচ শিশির গেলে তাকেও মেরে ফেলবে ফিলিপ, মিনুকেও বাঁচতে দিবে না।
ইফতি শিশিরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে কেবিনে এনেছে। এছাড়া শিশিরকে আটকানোর উপায় দেখছিল না সে। ফারিস ফিলিপের বাসায় প্রবেশ করলো শিশিরের কাছ থেকে চাবি দিয়ে। ফারিস যে ফিলিপের বাসায় ঢুকেছে তা ফিলিপ নিজেই গোপন কুঠিরে বসেই ল্যাপটপে দেখেছে। ফারিস একাই এসেছে। ফিলিপ হাসল। ফারিসের কাছে গোপন কুঠিরের চাবি আছে, সেটা সে নকল বানিয়ে এনেছে। তবে তা আর প্রয়োজন পড়ল না, দরজা আগে থেকেই খোলা ছিল। ফারিস বুঝতে পারল ফিলিপ এটার ভেতরেই আছে। ফারিস ঘরটায় প্রবেশ করে দেখল শিশিরের বর্ণনা মতো অনেক বই আছে, বিশাল বিশাল বুকশেলফ জুড়ে। পাশেই একটা দেয়াল জুড়ে ফিলিপের বিশাল ছবি। ফারিস ফিলিপের ছবির হাতের আঙ্গুলের আংটিতে প্রেস করতেই ছবিটি ঘুরে গিয়ে একপাশ হয়ে একটা পথ দেখালো, যেটা ফিলিপের আরেকটা গোপন কক্ষ। ফারিস তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে চোখ বুলিয়ে সেই রুমে প্রবেশ করলো। বিশাল বড় কক্ষ, কিন্তু পুরোটাই খালি। ল্যাপটপে ফারিসকে গোপন রুমে প্রবেশ করতে দেখে ফিলিপ হাসল শব্দ করে। ফিলিপ সেই রুমেও নেই। ফারিস আশেপাশে জহুরি চোখে নজর বুলিয়ে সব দেখল। কাচের বিশাল দুটো বক্স নজরে পড়ল ফারিসের, যেখানে ফিলিপের আগের 2 স্ত্রী মমি বানিয়ে রাখা হয়েছে। ফারিস চমকালো রুমে লুকিয়ে থাকা হিডেন ক্যামেরার দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসি দিল। ফারিস ক্যামেরা বরাবর তাকিয়ে সূক্ষ্ম হাসি দেয়াতে ফিলিপস ভরকে গেল। ফারিস যেন তাকেই বিদ্রুপ করে হাসছিল। ফিলিপের ফারিসের হাসিতে গা জ্বলে গেল যেন। ফারিসকে সে গোপন কুঠুরিতে বসেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করল। ফারিস ক্যামেরা থেকে চোখ সরিয়ে আবার রুমের কর্নারে রাখা আলমারির কাছে গেল। এই আলমারি থেকেই ফিলিপের পাপের দলিল আর প্রমাণ পেয়েছিল শিশির। তবে ফিলিপ এসেই সেসব পুড়িয়ে ছাই করে দিয়েছিল। এই আলমারিটা আপাতত দৃষ্টির একটা আলমারি মনে হলেও এটা কেবল আলমারি নয়, এটা একটি সিক্রেট প্রবেশদ্বার, যা ফিলিপের আসল গোপন কক্ষ পর্যন্ত নিয়ে যাবে। ফারিস আলমারির এক কোণায় সিক্রেট কক্ষের লক খুঁজে পেল। এই লক ফিলিপের আঙ্গুলের ছাপ ছাড়া খুলবে না। ফিলিপ ফারিসকে অযথা চেষ্টা করতে দেখে হাসল। ফারিস আর এক মুহূর্তও না দাঁড়িয়ে বেরিয়ে গেল ফিলিপের বাসা থেকে। নিজের সাথে আগেই কুড়াল নিয়ে এসেছিল ফারিস, সেটা গাড়িতে রেখে এসেছিল। ফারিস তার বলিষ্ঠ হাতে কুড়াল তুলে নিয়ে দৌড়ে সেই আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। ফারিস এবার হিডেন ক্যামেরা লক্ষ্য করে পাল্টা বিদ্রুপ মাখা হাসি ফেরত দিল ফিলিপকে। রাগে ফিলিপের চল শক্ত হয়ে গিয়েছে। মুখে অশ্রাব্য গালিগালাজ করে চল শক্ত করে নিল। ফারিস তার বলিষ্ঠ 2 হাতে কোড়াল দিয়ে কয়েক ঘা কোপ বসাতেই লক ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল। ফারিস পা দিয়ে লাথি দিয়ে ঠাস করে আলমারির পেছনের অংশ ভেঙে দিতেই গোপন পাতলা কুঠুরির রাস্তা দেখা গেল। প্রথমেই কয়েকটা সিঁড়ি। সিঁড়িগুলো একদম সরু, বেশ সাবধানে না নামলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 8-10টা সিঁড়ি পেরোনোর পর বাঁক নিয়ে আবার 8-10টা সিঁড়ি। ফারিস দক্ষতার সাথে সব পার করে আসলো। বোঝা যাচ্ছে বেশ পাতালে অবস্থিত ফিলিপের এই গোপন পাতাল কুঠুরি। ফারিসের শার্টের বুকের বোতামের বদলে হিডেন ক্যামেরা সেট করা। ফিলিপের প্রতিটি গোপন কুঠুরির পথ এবং কক্ষে থাকা সব কিছু এতে রেকর্ড হচ্ছে। এটা আবার প্রেয়ন সহ বিভিন্ন বড় বড় পুলিশ কমিশনাররা লাইভ দেখছে। এই বুদ্ধিটা ফারিসের। ফিলিপরা প্রভাবশালী, ক্ষমতার দাপটে যেন পার না পায়, তাই এই পদক্ষেপ। এটা গোটা দেশের মানুষের কাছে হয়তো প্রচার করা হবে। ফিলিপ ফারিসকে অবশেষে নিজের পাতাল কুঠুরির ঘরে দেখে হাসল। ফিলিপ ফারিসের দিকে হাত তালি দিতে দিতে ফারিসের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো। ফারিসকে দেখে শয়তানি হাসি দিয়ে বলল, আমার এই গোপন কুঠরিতে স্বাগতম তোমাকে। এই গোপন কুঠরিতেই প্রথম তুমি নিজের ইচ্ছে মেহমান হয়ে আসলে। ফারিস ফিলিপের কথায় মাথা নাড়ালো, মুখ খুলে গম্ভীর কণ্ঠে, মিনু কোথায়? ওর কিছু হলে আজ তোকেই তোর পাতাল কুঠুরিতে মেরে পুঁতে রেখে যাবো শালা সাইকো। তোর সাইকোগিরি আজকে আমি ফলো করে ছুটিয়ে দেব। তোর মুখে যদি আমি জনগণ দিয়ে পচা ডিম না ছড়াই, তবে আমার নামও আজমির দেওয়ান ফারিস নয়। তুই আমার ফ্রেন্ডের জীবন নিয়ে ছিনিমিনি খেলিস শালা। এখন আবার আমার আরেক বোনকে আটকে রেখেছিস। তোর ইয়েতে কত ভোল্টেজ তা না দেখে ছেড়ে দিব শালা। আজকে তুই আমার হাতেই জন্মের মার খাবি শালা। কথাটা বলেই ফিলিপের গালে ফারিস ঠাস ঠুস দাবাং হাতের কয়েকটা চর বসিয়ে দিল। ফারিসের শক্ত হাতের চর খেয়ে ফিলিপের ঠোঁট কেটে রক্ত পড়ছে। ফিলিপ থু দিয়ে রক্ত ফেলে বলল, কাজটা ভালো করিসনি শালা।
এখন তোর মামাতো বোনকে খাবো, তারপর তোর নিজের বোনকে, তারপর তোর বউকে। ফিলিপ মুখ দিয়ে আর একটা কথাও বলতে পারল না। তার আগেই ফারিস ফিলিপের মুখে এলোপাতালি ঘুষি দিয়ে ফ্লোরে ফেলে দিল। তারপর ফিলিপের বুকের উপর উঠে এসে ফারিসের জিভ টেনে ধরে ছিঁড়ে ফেলতে নিল। তখনই ফারিসের কানে মিনুর চিৎকারের আওয়াজ এলো। মিনু দাঁড়িয়ে আছে। মিনুর মাথায় পিস্তল তাক করে রেখেছে ফিলিপ চৌধুরীর চাচা মোস্তাক চৌধুরী। ফারিসকে তিনি হুমকি দিলেন, ওকে না ছাড়লে তোমার বোনও মরবে, বলে দিলাম। ওকে ছেড়ে দাও আর আমাদের কাছে সারেন্ডার করো। মোস্তাকের হুমকিতে ফারিস ঘর কাঁপিয়ে হেসে উঠল। ফারিস ঠোঁট বাঁকিয়ে শীষ বাজালো। ফারিসের ইশারা পেয়েই মিনু নিজের জামার হাতের ভেতরে লুকিয়ে থাকা সিরিজ বের করে চোখের পলকে তা মোস্তাকের হাতে বসিয়ে দিল। মোস্তাকের হাতে ইঞ্জেকশনের প্রভাবে অচল হয়ে পড়তেই মিনু বন্দুক কেড়ে নিয়ে ফারিসের দিকে ঢিল দিল। ফারিস ক্যাচ ধরে নিল বন্দুকটা। ফারিস বন্দুকের নলে আঙ্গুল ঘুরিয়ে ফিলিপের দিকে তাক করে ভ্রু নাচিয়ে বলল, তা কেমন লাগলো দুলাব্রো? ফারিসের কথায় ফিলিপের শরীরে আগুন ধরে গেল যেন। ফিলিপ চিবিয়ে চিবিয়ে বলল, কিছুই করতে পারবি না তোরা আমার। কি প্রমাণ আছে তোদের কাছে? কিছুই প্রমাণ করতে পারবি না। ফিলিপের কথায় মিনু আর ফারিস হেসে ফেলল। মিনু ফিলিপের মুখে এক গাদা থুতু ছুঁড়ে বলল, সব নারীকে অবলা ভাবিস না, তোকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম, আর তুই তো মানুষরূপী এক নরপিশাচ বের হলি। আমার বোনের ফুলের মতো জীবনটা নিয়ে ছিনিমিনি খেললি। ফারিস ফিলিপের গোপনাঙ্গে একের পর এক লাথি বসিয়ে দিল। তারপর ফিলিপকে টেনে নিয়ে চেয়ারে বেঁধে দিল। ফিলিপের দিকে তাচ্ছিল্য করে হাসল। মিনুও ততক্ষণে মোস্তাক চৌধুরীকে বেঁধে ফেলেছে চেয়ারের সাথে। ফারিস আর মিনু নিজেদের কাজ শেষ করে একে অপরের দিকে তাকিয়ে হাসল। মিনুকে ফিলিপের ব্যাপারে সব আগেই জানিয়েছিল ফারিস। মিনু কেবল ফারিসের প্ল্যান মাফিক এখানে এসেছিল। ফারিসদের কাছে ফিলিপের আর মোস্তাকের অপরাধের প্রমাণ জোগাড় করতে এবং দুই চাচা ভাতিজাকে একসাথে ধরতে এই প্ল্যান করা। মিনু নিজের বোনের খাতিরে এবং ভবিষ্যতের পেশায় যাওয়ার আগে অগ্নি পরীক্ষা হিসেবে এই ঝুঁকি নিয়েছিল। মিনু ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সিআইডি অফিসার হবে। আজ তার সাহসিকতায় গোটা ডিপার্টমেন্টের লোক দেখছেন। ফারিস নিজেই মিনুকে এই কাজের মাধ্যমে মিনুর যোগ্যতা আর সাহসিকতা প্রকাশের সুযোগ করে দিতে চেয়েছিল। মিনু সফল হয়েছে আজ। ফারিসের তীক্ষ্ণ বুদ্ধি, প্ল্যান আর সাহসিকতার প্রশংসা গোটা ডিপার্টমেন্ট জুড়ে চলছে। আইনের লোক না হয়েও এত সাহসিকতার সাথে এমন অপরাধীকে ধরতে ফাঁদ পাতা চারটিখানি কথা নয়। পুলিশ এসেছে। এর আগে ফারিস নিজের শার্টের বোতাম থেকে সব ক্যামেরা খুলে রেখে দিয়েছে। ফিলিপ আর ফিলিপের চাচাকে ইচ্ছে মতো 3rd ডিগ্রি দিয়েছে ফারিস। ফারিসের শরীরের রাগ এখনো কমেনি। তার ইচ্ছে হচ্ছে এদের দুজনকে চিরে ফালাফালা করতে। তবে ফারিস তা করবে না। এদের জনগণের সামনে নিয়ে গিয়ে নিকৃষ্ট মৃত্যুর ব্যবস্থা করতে হবে, যাতে পরবর্তীতে এমন অপরাধ করার সাহস কেউ যেন আর না করতে পারে। ফিলিপ আর মোস্তাককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। শিশিরের কাছে ফিলিপের নিকৃষ্টতার যে ভিডিওগুলো ছিল তা সহ সবকিছু আগের ক্রাইম স্পটে ঘটা ঘটনার ভিডিও সহ ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তেই। জনগণ ক্ষেপে আছে ফিলিপ চৌধুরী আর মোস্তাকের উপর। সমাজে প্রভাবশালী আর ক্ষমতাবানরাই তো অর্ধেক পাপ করছে, অথচ এরা ক্ষমতার দাপটে বেঁচে যায় বারবার। অথচ কত পরিবার এদের কারণে বাজেভাবে ধ্বংস হয়ে যায়, এর প্রমাণও কেউ রাখে না। ফিলিপ চৌধুরী আর মোস্তাকের কারণে কত পরিবার তাদের মেয়ে হারিয়েছে, তার হিসেব কি কেউ রেখেছে কখনো? কত পরিবারের মেয়ে হারানোর শোকের মাধ্যমে সমাজের বাজে কথা সহ্য করছে, তার হিসেব কি কেউ রেখেছে? একটা মেয়ের বাসায় ফিরতে একটু দেরি হলেই একজন বাবা মা কতটা উতলা হয়ে ওঠে, তার খবর কি এরা রাখে? অথচ সমাজের মানুষরূপী নরপিচাস একটা মেয়েকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায়, ভোগ করে ফেলে দেয়। মাঝে মাঝে তো লাশও পায় না তার বাবা মা, অথচ সমাজে সেই নরপিচাসরাই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। কেন এমনটা হয়ে আসছে যুগ যুগ ধরে? এর শেষ কোথায়? ফারিস তার কথা ফলিয়ে ছেড়েছে। সে বলেছিল ফিলিপ আর তার চাচা মোস্তাকের উপর জনগণকে দিয়ে কাঁচা ডিম নিক্ষেপ করাবে। জনগণ যেভাবে খেপেছিল, পুলিশ না থাকলে এ দুটোকে এখানেই আজ লাশ বানাতো। সব সুযোগ বুঝে কয়েকজন লাথি ঘুষি বসিয়ে দিয়েছে দুটোকে। জনগণ কয়েকজন নিজেদের হাতে রাগের ঠেলায় এমনই 1-2 ডিম নিয়ে এসেছিল।
তবে জনগণের যাতে ডিম ছোড়ার কোনো অসুবিধা না হয় এর জন্য ফারিস নিজ দায়িত্বে থানায় সামনে 3 পিকআপ ডিম এনে সরবরাহ করে রেখেছিল। জনগণের ক্ষোভের ঠেলায় এক একজন 2-3 হালি করে ডিম ছুঁড়েছে ফিলিপ আর মোস্তাকের উপর। কেউ কেউ সুযোগ বুঝে থুতুও ছুঁড়েছে। কয়েকজন মহিলা মিলে ঝাড়ুর বাড়ি বসিয়েছে। যে যেমন সুযোগ পেয়েছে তেমনি ইচ্ছে মতো সামাদার করে ছেড়েছে এদের। ফিলিপ আর মোস্তাকের শরীরে পুরো ডিমময় হয়ে গিয়েছে। ফারিস দৌড়ে নিজের জিপের উপর বসে ইচ্ছে মতো রং দেখলো। ফারিসের 2টো ডিম ছোড়ার ইচ্ছে জাগলো, তবে এত লোকজনের ভিড়ে যাওয়া সম্ভব নয় বলে তা ভবিষ্যতের জন্য তুলে রাখলো। ফিলিপ চৌধুরী আর মুস্তাকের কাজকর্ম সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল। চৌধুরী মারির মাথা কাটা পড়েছে যেন এসব খবরে। তাদের কিছু করার নেই, সব প্রমাণ দেশের সবাই ঘরে ঘরে দেখছে। এসব খবর কেবল দেশেই নয়, হ্যাশট্যাগের ঝড়ে বাইরে বাইরেও তা দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক খবরে পরিণত হয়েছে। বাংলাদেশের জনগণ সহ অনেক দেশেও এই পাপিষ্ঠদের শাস্তির জন্য সাধারণ জনগণ রাস্তায় নেমেছে সুষ্ঠু বিচারের জন্য। ফিলিপ চৌধুরী আর মুস্তাক চৌধুরীকে ইন্টারোগেশনের রুমে নিয়ে আসা হলো জিজ্ঞাসাবাদ করার জন্য। ফিলিপ চৌধুরী আর মুস্তাকের সামনে একটা চেয়ারে বসে আছে প্রয়াণ। ফারিস একটু পরে আসলো সেখানে। ফারিসের পিছু পিছু শিশিরও প্রবেশ করলো সেখানে। ইফতি ও শিশিরকে নিয়ে এসেছে হসপিটাল থেকে, তবে সে বাইরে দাঁড়িয়ে আছে। শিশিরকে দেখেই ফিলিপ অশ্রাব্য গালি ছুড়ল। ফারিস রাগে গজরে উঠল। নিজের কানের কাছে শিশিরকে এত বাজে কথা বলা সহ্য হলো না। ফারিস দৌড়ে গিয়ে ফিলিপের কলার ধরে ঠাসঠুস বসিয়ে দিল কয়েকটা গালে। প্রাণ ফারিসকে টেনে হিচড়ে সরালো। শিশিরের গা জ্বলে যাচ্ছে নরপিচাস নামক স্বামীর মুখের ভাষায়। প্রাণ ফারিসকে টেনে নিয়ে যেতেই শিশির নিজের পায়ের একটা জুতো খুলে ফিলিপের গালে ঠাসঠুস কয়েকটা লাগিয়ে দিল। শিশিরের এবার মনটা একটু তৃপ্ত হলো যেন। ফিলিপের হাতে হাত করা। সে শিশিরকে 2 চোখেই গিলে ফেলার মতো তাকালো। শিশির সেই দৃষ্টি লক্ষ্য করে ফিলিপের মুখশ্রীতে একদলা থুতু ছুঁড়ে দিল। ফিলিপ শিশিরের কর্মকাণ্ডে গর্জে উঠে আবার মুখ খুলতে নিলে প্রাণ ফিলিপের ঘাড়ে বন্দুক দিয়ে কয়েক ঘা বসালো। ইন্টারোগেশন কক্ষে ক্যামেরা অন করা হলো। শিশির আর ফারিস শান্তভাবে বসলো। ফিলিপের সামনে গিয়ে বসলো প্রেয়ান। আরও 2 জন অফিসারও আসলো ইন্টারোগেশন রুমে। তাদের আসার পর ইন্টারোগেশন শুরু হলো। সবাই ফিলিপ আর মোস্তাকের এমন বিকৃত কাজকর্মের জড়ানোর কারণ জানতে চাইল। এরা যে অপরাধী তা প্রমাণিত। এখন সবাই এদের অপরাধের পেছনের কারণ জানতে চাইল। সবাই অপেক্ষা করার পরও যখন ফিলিপ আর মোস্তাক মুখ খুলছিল না, তাদের চোখে মুখে হিংস্রতা। চোখ দুটো যেন দানবের চোখ। ফারিসের ভীষণ রাগ হচ্ছে এদের হেয়ালিপানায়। ফারিস ঠাস করে উঠে বসলো চেয়ার থেকে। সে পুলিশের এক কনস্টেবলকে দিয়ে 5 হালি ডিম এনে এই রুমে এক কর্নারে রেখেছিল। ফারিস এখন রাগে কিরমির করে সেই ব্যাগ থেকে 2 হাতে 4টা ডিম তুলল। তারপর চোখের পলকে দক্ষ হাতে 2টো ফিলিপের মুখে আর 2টো মুস্তাকের মুখে ছুঁড়ে মারল। ফিলিপ ডিম ছুঁড়ে ঠোঁট বাঁকিয়ে বলল,